দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ বুধবার রাতে এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেফতার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযোগকারী পক্ষের আইনজীবী গাজী MH তামিম সাংবাদিকদের বলেন, এ সংক্রান্ত মামলা রেকর্ড করে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছেন আদালত। তদন্তকারী কর্মকর্তা ইতোমধ্যে ঘটনার সময়ের পত্রিকা সংগ্রহ করে পর্যালোচনা করা শুরু করেছেন বলেও জানান তিনি। মামলার আর্জিতে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আহত ও নিহতের ঘটনা তদন্ত করতে বলা হয়েছে এবং ঘটনাস্থান হিসেবে পুরো বাংলাদেশকে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর ও 9 নম্বর আসামির নির্দেশ ও পরিকল্পনায় অন্য আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে নিরস্ত্র ছাত্র জনতাকে সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে বলেও মামলার আর্জিতে বলা হয়েছে। এই মামলাটি রেকর্ডের পরে তদন্ত সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছেন। আমি ওনাদের সাথে কথা বলেছি। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি হাইকোর্টে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, এই মামলা সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? সাগর, আসলে মামলা সম্পর্কে তথ্য বলতে আপনি তো জানেন, আপনি সংবাদে বললেনও যে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলার তদন্ত কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমাদেরকে যে অভিযোগকারী, মামলার যিনি অভিযোগ করেছেন তার পক্ষের আইনজীবী তিনি জানিয়েছেন যে এই মামলাতেই আসলে একজনের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব এবং তিনি যেটি জানিয়েছেন যে এই যেটি মামলা হয়েছে সেই মামলাটিতে বিগত দিনে যাদেরই সাজা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড হয়েছে। তো এরই মধ্যে মামলার হিসেবে রেকর্ড করাও হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং মামলার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে। এটির জন্য একটি তদন্তকারী কর্মকর্তাও নিযুক্ত করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং তিনি ঘটনার সময় যে খবরগুলি প্রকাশ হয়েছে পত্রিকাতে, সেই পত্রিকার কাটিংগুলো জোগাড় করে পর্যালোচনা করা শুরু করেছেন। এর মধ্যেই আমি যদি বলি যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাড়াও এই মামলায় কাদের নাম রয়েছে সেটি যদি বলি তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল রয়েছেন, সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রয়েছেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত রয়েছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রয়েছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন, সাবেক আইজি, কমিশনার এবং আপনি জানেন যে আলোচিত যে একজন মানুষ রয়েছেন যিনি ডিবির প্রধান ছিলেন, হারুনার রশিদ, তিনিও রয়েছেন। তা এই মামলায় উল্লেখ করা হয়েছে যে প্রথম যে 9 জন আসামি তাদের নির্দেশেই আসলে এই যে নির্বিচারে গুলি চালানো হয়েছে এবং হত্যা হয়েছে, এই মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে সেই লঙ্ঘনটি কিভাবে হয়েছে এবং পুঙ্খানুপুঙ্খ এটি পর্যালোচনার মাধ্যমে একটি নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই ঘটনাগুলোর বিচার করার লক্ষ্যেই এই মামলা হয়েছে। তো আজকে থেকে মামলার কার্যক্রম শুরু হলো এবং আরেকটি জিনিস আমরা যেটি বলি যে এই ঘটনায় শিশু হত্যা হয়েছে এবং এই হত্যাদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না সেটির বিষয়ে আজকে একটি রুল হয়েছে এবং আদেশের জন্য শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখে। সাগর, জানছিলাম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্তের খবর। নির্বিচারে গুলির পর পুলিশের একটি সাজোয়া যানের ওপর মুমূর্ষু শিক্ষার্থীকে ঘোরানো হয়। এক পর্যায়ে
সেখান থেকে টেনে নিচে ফেলা হলো তাকে। সেই রোমহর্ষক বর্বর দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নিষ্ঠুর হত্যাকাণ্ডের এই চিত্র নজর কাড়ে আন্তর্জাতিক গণমাধ্যমের। এভাবেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাভারে প্রথম শহীদ হন মেধাবী শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। 18 জুলাই সাভারের পাকিজা পয়েন্ট বৈষম্যের বিরুদ্ধে অহিংস আন্দোলনে থাকা নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি চালায় পুলিশ। বিক্ষোভের প্রতীক হয়ে পুলিশের সাঁজোয়া যানের সামনেই রুখে দাঁড়ান রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। তারপর সেই সাঁজোয়া যানে করেই মুমূর্ষ ইয়ামিনকে নির্দয়ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক পর্যায়ে টেনে ফেলে দেয়া হয় সড়কে। নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। বিক্ষোভে জ্বলে ওঠেন ছাত্র জনতা। শহীদ হিসেবে ইয়ামিনের শেষ গোসল করাননি বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। তবে গ্রামের বাড়ি কুষ্টিয়া ও সাভারের তালবাগে 2 দফা দাফনের চেষ্টা করেও ব্যর্থ হয় পরিবার। শেষমেশ তার মাটি হয় সাভারের ব্যাংক টাউন কবরস্থানে। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিজয় এলেও কান্না থামেনি শহীদ ইয়ামিনের পরিবারে। যাদের নির্দেশে এবং যারা এটা করেছে আমি তাদের বিচার চাই। সাভারের প্রথম শহীদ ইয়ামিনের আত্মত্যাগের পথ ধরে ইতোমধ্যে পুলিশের গুলিতে ঝরে গেছে অর্ধশতাধিক প্রাণ। যাদের নির্দেশ ও নেতৃত্বে এমন গণহত্যার ঘটনা ঘটেছে তারাও বহাল রয়েছেন শপথে। এসব হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার হয়েছেন সবাই। লাশের পর লাশ, কয়েক ঘন্টার মধ্যে 50-এর বেশি মানুষকে আমাদের হারাতে হবে, এটা আমি ভাবিনি। না, এই যে শাহ জামান যিনি দায়িত্বে ছিলেন সাভারে, এডিশনাল SP আব্দুল্লাহ আল কাফি, তাদের বিচার জন্য বাংলা মাটিতে হয়, অবশ্যই এটা বিচার হয়। ইয়ামিনের মা নাসরিন সুলতানা গৃহিণী, একমাত্র বোন শাইখ আসহাবুল জান্নাত পড়েন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। গোটা পরিবারই রাজনীতির বাইরে, বরং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও কোটার বিরোধী ছিলেন ইয়ামিন। সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে SSC ও HSCতে অসাধারণ রেজাল্ট করা ইয়ামিন চান্স পেয়েছিলেন বুয়েটে। তবে পাশের গ্রামের প্রতিবেশী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষোভে দুঃখে সেখানে ভর্তি না হয়ে বেছে নিয়েছিলেন ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেখানেই শিক্ষক হিসেবে যোগ দেবার স্বপ্ন ছিল তার। জাহিদুর রহমান, NTV নিউজ, সাভার, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা রেকর্ড করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে আদালত। এদিকে হেলিকপ্টার থেকে গুলি করে ইমন নামে এক যুবককে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে দায়ের করা মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে আদালত। আর শেরেবাংলা নগর এলাকায় মোহাম্মদ শাহাবুদ্দিন নামের আরেকজনকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে এজাহার হিসেবে গ্রহণ করতেও আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। সচিবালয়ে আইন উপদেষ্টা বুধবার বলেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি ও হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে। এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এর পরদিনই শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। তার পরপরই মামলা রেকর্ড করে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে শুরু হয়ে গেল মামলার তদন্ত কাজ। অভিযোগকারীর আইনজীবী জানান, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যার অভিযোগে তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। শেখ হাসিনা ছাড়াও এই মামলায় নাম রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ একাধিক পুলিশের সাবেক কর্মকর্তা।
10 জন আসামি করেছি আমরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, আছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং পুলিশের আইজিপি, সাবেক আইজিপি এবং সাবেক ডিএমপি কমিশনার, সাবেক ডিবি প্রধান এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, এদেরকেই আসামি করা হয়েছে। এটা ওনারা মনে করলে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এটা যে তদন্ত শুরু হওয়ার পরেই যে কোনো সময় পারেন। ট্রাইব্যুনালের আইনজীবী জানান, বিদ্যমান আইনেই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যদের বিচার সম্ভব। এটা টার্গেটেড পিপলকে যখন হত্যা করা হয় বা টার্গেট করা হয়, তখনই এটাকে গণহত্যা হিসাবেই, জেনোসাইড হিসাবে এর বিচার হবে। এই বিচার, এই তদন্ত যেন অ্যাবসলিউটলি বিয়ন্ড কোশ্চেন হয়, যেন আন্তর্জাতিক বা জাতিসংঘের কোনো সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়, ইভেন ট্রাইব্যুনালেও আন্তর্জাতিক সংস্থা দ্বারা এটাকে গাইড করা হয়, যেন সকল প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে একটা ন্যায় বিচার হয়। ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে 56টি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে। এই মামলার তদন্ত শেষে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পলায়ন ছাড়া আর কোনো বীরত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদ রিকশা চালক কামালের পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। রিজভী রিকশা চালক কামালের পরিবারের সাথে কথা বলেন এবং তাদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞভাবে স্মরণ করেন। জনগণের ক্ষোভের মুখে শেখ হাসিনা পালানোর আগে নিজের আত্মীয় স্বজনদের পার করে দিয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। শেখ হাসিনা এই পলায়নের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলে দিয়েছেন বলেও জানান তিনি। ছাত্র জনতার এই আন্দোলন সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের প্রচলিত আইনে বিচার দাবি করেন রিজভী। একদিন তার এক মন্ত্রী বলেছেন যে তার পিতার নাম ধরে তার কন্যা কখনো পালায় না, তো পালায় না। আমরা তো তার রাজনৈতিক জীবন, শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া আমরা বীরত্বের কিছু দেখিনি। ৭৫-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর আপনি ৫ বছর পালিয়েছিলেন। ঢাকার শেয়ার বাজারের লেনদেন শুরু হয়েছে সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে। আজও লেনদেনের শুরু থেকে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ারের মূল্য সংশোধন হচ্ছে। বুধবার দিন শেষে সূচকের উত্থান হয়েছিল মোট ৮২ পয়েন্টের মতো, কিন্তু বৃহস্পতিবার শুরুতেই প্রধান সূচক ৩০ পয়েন্ট কমে যায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন আতঙ্কিত হবার কিছু নেই। ৫ আগস্টের পর যেসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে সেই কোম্পানিগুলো মূলত ভালো। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের হত্যাযজ্ঞের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ ৪ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। চট্টগ্রামে সকাল থেকে নগরীর নিউ মার্কেট এলাকায় অবস্থান কর্মসূচি সমাবেশ পালন করছে শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবিতে রাজশাহীতে সাহেববাজার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। রেজিস্ট্যান্স উইক পালন এবং গণহত্যার বিচার সহ নানা দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া রাজবাড়ী, জয়পুরহাট সহ অন্য সব জেলাতেও বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর রোববার থেকে খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আজ আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়। ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে 11 সেপ্টেম্বর আবারও শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হবে 8 অক্টোবর। এদিকে আগামী রোববার থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে দীর্ঘ 1 মাসের বেশি সময় স্থগিত ছিল দেশের সকল শিক্ষা কার্যক্রম।
নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ, আর এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। অন্যদিকে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় সতর্কভাবে দুদেশের মাঝে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা হবে। বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক শেষে এসব জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসাইন। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত সহ জাতিসংঘের ঢাকা মিশনের প্রধান। বৈঠক শেষে গোয়েন লুইস জানান, শিক্ষার্থীদের আন্দোলনে হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ। তদন্ত দলটি আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে। এই দলের কর্মপরিধি কি হবে তা ঠিক করার কাজ চলছে। জাতিসংঘের অর্থায়নে ও নেতৃত্বে কাজ করবে স্বাধীন এই তদন্ত কমিশন। আর রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে। বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক শক্তিশালী ভিত্তির উপর নির্মিত। বাংলাদেশে সাম্প্রতিক ঘটনার প্রভাবে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ শেষ হতে কিছুটা সময় বেশি লাগতে পারে, তবে এটি কঠিন কোনো কাজ নয়। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আলোচনার মূল বিষয়গুলো। আমরা অবশ্যই চেষ্টা করবো যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে এবং আমাদের যা পজিশন, আমরা তো যুদ্ধ করতে যাব না কারোর সাথে, পারবো না। কাজে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। আলটিমেট লক্ষ্য হচ্ছে এই সরকারের একটি নির্বাচন গ্রহণযোগ্য না শুধু একটা প্রকৃত নির্বাচন করে প্রকৃত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যাওয়া, এটা হলো দ্যাট ইজ দ্য টার্গেট। জাপানের সাথে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলমান থাকবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, রোহিঙ্গা সংকট সমাধানে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলা এজাহার হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। হেলিকপ্টার থেকে গুলি করে ইমন নামে এক যুবককে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় আরও 15 জনকে আসামি করা হয়েছে। এদিকে অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যা করার অভিযোগে শেখ হাসিনাকে আসামি করে রাজধানীর শেরেবাংলা নগর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহা দিবা ছন্দার আদালত। মামলা দায়েরের জন্য মোহাম্মদ আবুল কালাম নামে এক ব্যক্তি আদালতে আবেদন করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তাকে কেউ নস্যাৎ করতে চাইলে এর ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির কেন্দ্রীয় সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন। নূর হোসেনের রিপোর্ট। 15 আগস্টকে কেন্দ্র করে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ভোগান্তি এড়াতে শাহবাগ মোড় অবরোধ না করে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে তারা। সমাবেশে আশেপাশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেয়। জুলাই গণহত্যার জন্য স্বৈরশাসক শেখ হাসিনা সহ দোষীদের বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এতে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। শেখ হাসিনার বিচার সহ শেখ হাসিনার ফ্যাসিবাদ যারা কায়েম করেছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং সবার পুরো বিশ্বের কাছে একটি নজির স্থাপন করা যে ফ্যাসিবাদ কায়েম করার ফসল কতটা ভয়াবহ হতে পারে। এদিকে বিভিন্ন স্থানে মোবাইল তল্লাশি এবং সাংবাদিকদের বাধা দেওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেন সমন্বয়করা। এই ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা বিভিন্ন মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে, যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না। আমরা ফেসিস্ট গভর্নমেন্টের সময় আমরা যেটি দেখেছি যে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, সেই কাজের পুনরাবৃত্তি আমরা এখন আর চাই না। গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত করা হোক। এছাড়া সংখ্যালঘুদের উপর হামলার বিচার সহ দ্রুত 4 দফা বাস্তবায়নের দাবিও জানিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনে শেখ হাসিনার বিচার করতে হবে। নয়াপল্টনে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে এই কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের বিচারের দাবিতে সারা দেশে বিএনপির ডাকা 2 দিনের কর্মসূচির শেষ দিনে নয়াপল্টনের কার্যালয়ের সামনে এই অবস্থান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের দম্ভ আর স্বৈরশাসনের পতন হয়েছে। এখন তাকে হত্যা, গুম আর দুর্নীতির জন্য বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি নেতারা বলেন, যেসব সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা হাসিনা সরকারের দুর্নীতি দুঃশাসনের সাথে জড়িত তাদেরও বিচার করতে হবে। নেতাকর্মীদেরকে ধৈর্য ধরে গণতান্ত্রিক আন্দোলনে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে না দিয়ে শান্ত থাকার আহ্বান জানান নেতারা। মানে এত আনন্দে আছেন, আন্দোলন শেষ হয়ে যায় না, আরো কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এটা একটু মাথায় রাখবেন, নিজের দল সুসংগঠিত রাখবেন, সুন্দর রাখবেন, সুশৃঙ্খল রাখবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কাকরাইল এলাকায় পুলিশের গুলিতে প্রাণ দেয়া রিকশা চালক কালামের পরিবারের সদস্যদের দেখতে যান বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।